শুভ সন্ধ্যা বন্ধুরা, চলে এসেছি আজকে হ্যাশট্যাগ আমরা সকলের বিষয় নিয়ে। আজকে আমাদের বিষয় দিয়েছে রাখি গাঙ্গুলি। রাখি খুব সুন্দর চিন্তাভাবনা করে বিষয় দেয়, থ্যাংক ইউ। তো রাখির দেওয়া আজকের বিষয় শিক্ষক এবং সড়ক। সড়ক মানে হচ্ছে রাস্তা, শিক্ষক এবং সড়ক দুজনেই দেয়, আমাদের গন্তব্যে পৌঁছায়। দুজনের মধ্যে কত মিল। তো আমার তো আবার সেই এক কথা বারবার, সেই শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব বলেছেন না, যে মূলো খায় সে তো মূলোর ঢেকুরি তোলে। তো আমি তো সারাদিন কজ অ্যান্ড এফেক্ট করতে থাকি, পড়াশোনা করতে থাকি, কথা বলতে, সব কিছুর মধ্যেই ওই এক করতে থাকি। তো কি করব, এর বাইরে কথা বলতে মানে মাথাটা ওরমভাবে টিউন্ড হয়ে গেছে, আমি বলতেই পারি না এমনি, ওটা ছাড়া আর কোনো কথা আমার আসে না। তো যেই শুনলাম সড়ক এবং শিক্ষক দুটো সঙ্গে সঙ্গে মাথার মধ্যে ওই কজ অ্যান্ড এফেক্ট চলছে। তো মনে মনে তাই ভাবছি, একটা ছোট্ট শিশু যখন জন্মায় তখন মা শিক্ষক, মা দূর থেকে, মানে আমিও করেছি, আমি যখন মা হয়েছে আমি আয় 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 এরকম দূর থেকে হাত পাততাম, ও টল করে দু হাত দিয়ে এরকম করে আমার কাছে গন্তব্যে পৌঁছতো, মায়ের কাছে পৌঁছতো। তো ওই রকমভাবে যদি মানে কি বলবো, মানে দুটো যেন মনে হয় ওতপ্রোত, যে মা শিক্ষক, আবার ওই যে রাস্তাটা না চললে তাহলে কিন্তু ওই শিক্ষককে পাওয়া যায় না, মানে গন্তব্যে পাওয়া যায় না। মানে দুটোই হচ্ছে একই ফিনমেনা, একই জিনিসের দুটো প্রান্ত। মানে মা যখন বলবে আয় আয় আয়, ধরবে না, মা হাত, বাচ্চাটা টলতে গিয়ে মায়ের কোলে গিয়ে, মানে ওর কাছে তখন গন্তব্য হচ্ছে ওর মায়ের কোলটা। তো ও কিন্তু ঠিক রাস্তাটা পেরোবে। তো ওটাই বলছি, মানে কজ অ্যান্ড এফেক্ট এটাকেই বলে, যে জীবনের মানে কি বলবো, এই দুটোকে বাদ দিয়ে, কার্যকারণ ছাড়া, ওই বাচ্চাটা যদি একদম স্টাবর্ন হয়ে যায় যে না আমি এগোবো না, তাহলে ও কিন্তু মানে হাজার শিক্ষক বললেও, মা যতই ডাকো, মা ওকে, মানে এরকম অনেক জিদ্দি বাচ্চা আছে এক জায়গায় দাঁড়িয়ে থাকে, এগোবে না, তখন মাকে গিয়ে হয়তো কোলে তুলে নিতে হলো। তো সেরকমই এগোতে হবে, তবে গিয়ে আমি রাস্তা পাবো। তো কোথাও যেন মনে হয় একটু বোধহয়, মানে একটু যেন মনে হচ্ছে দুটো ফিনোমেনার মধ্যে একটু বোধহয় কোথাও একটা সাটল একটা, মানে একটা কি বলবো, একটা বিভেদ আছে। তো আমাদের এই কজ অ্যান্ড এফেক্টে বলে যে শিক্ষক হচ্ছে, মানে মেন্টর বলো, গুরু বলো, শিক্ষক বলো, এটা হচ্ছে আমাদের এফেক্ট। কেননা ভালো যদি আমার যদি ডাউটলেস ডিজায়ার থাকে, আমি ঠিক রাস্তা খুঁজে নেব। হাজার রাস্তা থাকলেও আমি যদি বসে থাকি, তাহলে কিন্তু আমি এগোতে পারবো না। রাস্তা তো আছে, রাস্তা দেখো ঈশ্বরের কৃপায়, রাস্তা এক একজনের কাছে তো রাস্তা কত ইজি পেয়ে যায়, আমাদের কাছে এত কঠিন মনে হয় আমরা রাস্তা ধরতে, আমাদের কত, অথচ রাস্তা তো আলাদা করে, আমার জন্য আলাদা রাস্তা, ওর জন্য আলাদা রাস্তা, তা তো না। কেউ দিল্লি পৌঁছে গেছে, আমি পৌঁছাতে পারিনি, ওটা আমার প্যাটার্ন। তো মানে অত ফান্ডামেন্টাল জায়গায় আমি আর যাচ্ছি না, আমি জাস্ট সহজ করে বলছি যে রাখি, তোকেই বলছি যে দেখতে মনে হয় হয়তো যে শিক্ষক এবং সড়ক দুটো এক মনে হয়, কিন্তু কোথাও একটা স্যাটল মানে আছে যে আমার, কেননা শিক্ষক যদি না পাই আমি কিন্তু রাস্তাও পাবো না। কেননা রাস্তা তো আছে, যে বললাম রাস্তা তোর জন্য আছে, আমার জন্য আছে। তোর রাস্তাটা হয়তো তুই পেয়ে গেছিস আমার আগে, আমি হয়তো দুদিন পরে পেলাম। তো সেক্ষেত্রে অনেক সময় না, কোনো শিক্ষক বললে আমরা যেরকম টিচার বা কোনো মানে কোনো একজন পার্সোনা, মানে কোনো একজন ওই স্কুল টিচার বা প্রফেসর বা এরকম ভাবি, বা আমার টিচার এরকম ভাবি, অনেক সময় জীবনও কিন্তু আমাদের শিক্ষক হয়ে যায়। তো মূল হচ্ছে যে এইগুলোর মূলে যেটা বসে আছে সেটা হচ্ছে কজ, সেটা হচ্ছে আমার যদি এগোনোর ইচ্ছে থাকে, আমি যদি গন্তব্যে পৌঁছানোর আমার ইচ্ছে থাকে, আমি এগোনো শুরু করব, একটা পথ আমি এগোবো। তো কেন রাস্তা আলাদা কিছু না, রাস্তা থাকবেই। তো রাস্তা আছে, রাস্তা পৃথিবীতে এত মানুষ করতে পেরেছে, আমি করতে পারিনি, ওটা আমার ভুল। আমি রাস্তা দিয়ে চলার মতো সেই ইন্টেনশন বা সেই ডিজায়ার বা সেই ডাউটলেস ডিজায়ার, যেটাকে বলে কজ অ্যান্ড এফেক্টে, একদম ডিজায়ারটা ডাউটলেস, আমি যখন টলে এগোচ্ছি আমি মার কাছে পৌঁছবই। বলছি যারা এগোনোর মানে রাস্তা ধরার যাদের ইন্টেনশন আছে, যারা বসে থাকছে না, যারা রাস্তায় বেরিয়ে, চলো এরকম একটা টপিক আমরা আলোচনাও করেছিলাম, তাদের না মেন্টর চলে আসে, তাদের জীবন ওই 10 ডাইরেকশন থেকে শিক্ষক চলে আসে। তো ওটাই বলছি যে কিন্তু ডাউটলেস ডিজায়ার যদি আমার না থাকে, আমার হাতের কাছে থেকেও আমি পাই না,
আমার কাছে হাতের কাছেই আমার রয়েছে না, ওই যে ঠাকুর বলেছেন না যে মারাত্মক একটা কথা শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব বলেছেন না যে রাতে গুরু চিন্তা হয়, রাতে সন্ন্যাসী সাধু চিনতে হয়। রাত মানে কি, এটা শুধুমাত্র সন্ধে রাত মানে রাত ওইরম রাত না, রাত মানে হচ্ছে ওই মানে ঘন অন্ধকার, যেখানে ফিল্ড উইথ মানে ডার্কনেস, যেখানে আমরা দেখতে পাই না, আলো জ্বালিয়ে আমাদের দেখতে, মনের আলো আমাদের জ্বালাতে হয়। এই যে প্যাটার্নসগুলো, এগুলো হচ্ছে আমাদের ওই দিনের শেষে আমার হচ্ছে আমি এগোবো, আমি জানবো, আমি আরও এগোবো। রাস্তা মানে ফিজিক্যাল রাস্তা হতে পারে, বা আমার ইচ্ছে কিছু একটা শেখার সেই রাস্তাও হতে পারে। তো আমার যেটা মনে হয় সেটা হচ্ছে যে কোথাও একটা মনে হয় যে সড়ক আর রাস্তা দুটোকে এক মানে সড়ক এবং শিক্ষক দুটোই পেতে গেলে, দুটোই, কারণ একই জিনিসের দুটো আলাদা আলাদা ফিনমেনা, তো পেতে গেলে আমার মনে হয় ওই ইচ্ছেটা, একটা শিশুরও কিন্তু সেই ইচ্ছেটা, সে ট্যাঁ করে চেঁচায়, মা বুঝতে পারে যে শিশুর মানে বাচ্চাটার খিদে পেয়েছে। এরকম অনেক যমজ বাচ্চার ক্ষেত্রে এরকম প্রচুর গল্প, আমরা যদি ভেঙে এরকম গল্পগুলো ভাবি তাহলে আমরা বুঝবো যে যদিও বলছে সড়ক এবং শিক্ষক দুটোই গন্তব্যে নিয়ে যায়, কিন্তু গন্তব্যে নিয়ে যাওয়ার জন্য কিন্তু গন্তব্যে পৌঁছানোটা যদি আমাদের ইস্যু হয়ে থাকে, মানে শিক্ষক এবং সড়ক এই দুটো আমাদের গন্তব্যে পৌঁছায়, কিন্তু গন্তব্যে পৌঁছানোটা তো এফেক্ট, মূল হচ্ছে আমাদের ওই ডাউটলেস ডিজায়ার যে আমাদের পৌঁছাবই। কে বলেছে পারবো না, ঠিক পারবই। তো সেটাই বলছি, আজকে যেরকম গত দুদিন ধরে আমার আসলে জানি না তোমাদের বলেছে কি না, আমি এর মধ্যে একদিন কবে আমি ঠিক মনে করে বলতে পারছি না, আমি আমার দিনের ওষুধগুলো যে কোনো একটা কারণে, যে কোনো কারণ নয় মানে আমি জানি কি কারণে, বাড়িতে লোকজন ছিল, মিটিং ছিল বাড়িতে, আমি 5খানা করে ওষুধ খাই, একটা ওষুধও খাইনি। তার ফলে কি হয়েছে, ওই ওষুধের মধ্যে আমার প্রেশারের ওষুধ, সুগার, অ্যান্টিডিপ্রেসিভ খাই আমি, আমার বলতে কোনো বাধা নেই। তো আগে 2টো করে অ্যান্টিডিপ্রেসিভ আমায় খেতে হতো, এখন আমি একটা ঠাকুরের অসীম কৃপা একটা ছেড়ে গেছে আমাকে, আর একটা এখনও আছে। তো জয়ফুল থাকার চেষ্টা করি হাজার সমস্যার মধ্যেও। তো ওটা খাইনি। আরে ফিজিক্যাল এক্সিস্টেন্সটা তো কিছু শিখিয়ে যায়, ফিজিক্যাল এক্সিস্টেন্সটাও যেন মনে হয় আমাদের শিক্ষক, আমাকে বলছে। আমার শরীর সন্ধেবেলা, দিনটা আমার কেটে গেছে, সন্ধে 7টা 7:30 যখন বাজে, আমার মোটামুটি দিনের কাজ, প্রার্থনা, কিছু কিছু কাজ আমাদের ফিক্স থাকে, সেগুলো হয়ে আমি একটু বসেছি আরাম করে, একটু খবরটা দেখবো বলে আমার মাথাটা ঘুরছে, আর ঠিক মনে হচ্ছে প্রেশার বাড়লে আমার কিছু সিমটম হয়, সেগুলো হচ্ছে। তো আমার শরীর না, শিক্ষক আমাকে যেন ডান্ডা হাতে নিয়ে বলে দিল যে যাও, তোমার ডেস্টিনেশন হচ্ছে এখন, তোমার গন্তব্য হচ্ছে তোমার ওই ওষুধ খাও। কিন্তু তখন আমি ওই 5টা ওষুধ আর খেতে পারিনি, কারণ রাত্রিবেলা আমার অন্য ওষুধ থাকে, তো ওটা আমার মিস হয়ে গেছে। ওটা যে মিস হয়ে গেছে না, পরের 2টো দিন আমাকে খুব কষ্ট, কারণ অ্যান্টিডিপ্রেসিভ যারা খায় তারা হয়তো জানে ওটা দুম করে প্রেশার সুগার বন্ধ করা উচিত না, যায় না, সেগুলো আমরা জানি, তাও ম্যানেজেবল, কিন্তু অ্যান্টিডিপ্রেসিভ বাদ দেওয়া যায় না। তো আমি এরকম বাদ দিয়ে ফেলেছি বলে না, আমার শরীরটা গত 2 দিন একদম নেহাত বসবো না, জীবনের সঙ্গে ওই চলছে আমার। তা আজকে যেরকম সকালবেলা যে না আমাকে উঠতেই হবে, উঠেওছি, কাজও সবই করে, তার মধ্যে একটা আমার ছোট্ট একটু নাচের, আমি তো এখনও ভালোবাসি, সেই শিশু বয়স থেকে করি, তো এসব ক্রিয়েটিভিটির মধ্যেই আছি। তো আজকে মনে হলো যে না নিজেকে, আজকে আমি আমার মার সাথে ফোনে কথা বলছিলাম, যখন আমার ওরকম কষ্ট হয় না, আমার একটা নার্ভের রোগ আছে, ডাক্তার আমাকে বলেছে যে ব্রেনটা না বাচ্চাদের মতো আমার, মানে কথা শোনে না, মানে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম যে সিগন্যালসগুলো, মানে ব্রেনের সঙ্গে যে কোঅর্ডিনেশনটা, ওটা না মাঝে মাঝে দুষ্টু বাচ্চার মতো, ও ফাংশন করে না ঠিকঠাক, তার জন্য ভুলভাল সিগন্যাল দেয় যে ব্যথার কোনো কারণ নেই, মশা কামড়ায়নি, কিন্তু আমার মনে হচ্ছে মশা কামড়ায়, সারা গায়ে মশার কামড়ের মতো। তো এগুলো হয়, তখন ডাক্তার বলেছে এগুলো ওষুধে না কমতে চায় না, কত ওষুধ খাবো, তাই আমায় বলেছে যে প্লেস চেঞ্জ করে, সেই সময়টা তোমার মাথাটাকে বেরিয়ে পড়ো কোথাও। এখন আর বয়সের সাথে সাথে না, আগে যেরকম একটা ব্যাগ কাঁধে নিয়ে বেরিয়ে পড়তাম, যখন ঘুরে টুরে এসতাম তখন দেখতাম গায়ে ব্যথা নেই, কিছু নেই, সত্যি অদ্ভুত বডি অ্যান্ড মাইন্ড, মানে অদ্ভুত ডুয়ালিজম, মানে দুটো একদম মানে বন্ধুর মতো। এখন তো ওরকম বেরোতে পারি না বয়সের সাথে সাথে, প্লাস শরীরটাও তো মানতে হবে, তাই আমি কি করি আজকাল না, লিখতেও পারি না, যখন ওরকম হয়, আগে লিখতাম, গান শুনতাম, কিছু ভালো লাগে না,
আজকে একটা ছোট্ট একটা ডান্স ভিডিও, এটা একটু নেচে, বেশ অনেকটাই নেচেছি, কিন্তু সবটা দিইনি, মানে কিছুটা বাদ হয়ে গেল। কারণ আমি আমার হাজব্যান্ডের সাথে কথা বলছিলাম, তখন কিছুটা বাদ দিয়ে একটুখানি পোস্ট করেছি। তো ব্রেনটাকে কিছুভাবে আমি তো আমার জীবন না হচ্ছে আমার না মস্ত বড় শিক্ষক, জানো তো। আমি আমি বলছি যে এমন কষ্ট, মানে আমার জীবনে এমন সমস্যা হয়েছে, তখন আমার ছোটোবেলায় টিচার বা শিক্ষকের কাছ থেকে আমি কি পড়েছি বলতে বাধা নেই, আমার কিচ্ছু মনে নেই। মানে হিস্ট্রি, জিওগ্রাফি, সায়েন্স, বায়োলজি, অঙ্ক আমার মাথা থেকে বেরিয়ে গেছে, কিচ্ছু নেই। তখন আমার জীবনকে আঁকড়ে ধরেছি, যে ডেস্টিনেশন, গন্তব্যে পৌঁছতে হবে আমাকে। জীবন আমাকে শিখিয়েছে যে, তো আমার কাছে না জীবনই শিক্ষক, জীবনই সড়ক। আমার কাছে ওই যে বললাম, কোথাও বলতে গেলে হয়তো মুশকিল হয়, কিন্তু আমার কাছে গন্তব্যে পৌঁছানোটা আমার নিজের ওই সেলফলেস ডিজায়ার। কেননা রোজ জীবন আমাদের ছুঁড়ে দিচ্ছে গন্তব্য, আমরা বুঝতে পারি না। রোজ গন্তব্য ছুঁড়ে ছুঁড়ে দিচ্ছে। আমরা ভাবি হয়তো গন্তব্য মানে একটাই কোথাও যাওয়া, না, আমাদের রোজ ওই জার্নি, যে গতকাল যেরকম ছিলাম তার থেকে আমাকে আরও কনফিডেন্ট হতে হবে, গতকাল ভয় পেতাম আজকে ভয় পাবো না, এগুলো সব জার্নি, আমরা বুঝতে পারি না। যেরকম তোমাদের সব কথা বলি বলে বলছি, প্রসেনজিতের না একটা অদ্ভুত গলার আওয়াজ আছে, যখন ও রেগে যায় অসম্ভব রাগী। তোমাদের আমি অনেক আগে বলেছি যে আমি রাগ দেখতে দেখতে না এখন ক্লান্ত। আমি এখন যেখানে রাগ দেখি না, মানে কোনো রাগী কথাবার্তা বা আমি সেখানে থাকি না, আমি আস্তে করে সরে আসি। কারণ আমার এই রোগের বিভিন্ন কারণ আছে, তো এই একটা মারাত্মক কারণ। আমি 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 নিতে পারি না কোনো রাগের কথা, বা কোনোভাবে চিৎকার করে একটা ভলিউম। ছোটোবেলা থেকে তোমাদের বলেছি আমার বাবা রাগী, মা রাগী, দিদি রাগী, আমার হাজব্যান্ড রাগী, আমার মেয়েটা হয়েছে সেও রাগী। তো যাই হোক, তো বহুদিন ঈশ্বরের মানে অসম্ভব কৃপা, প্রসেনজিতের বয়স বাড়ার সাথে সাথে আগের মতো ওইটা নেই, আগের মতো ওই গলার একটা মানে অদ্ভুত একটা ভলিউম একটা বেরোয় রাখলে। তো বাইরের ঘরে বসে আমি কাজ করছি, আর হঠাৎ করে দেখছি ওই আওয়াজটা, আজকের কথা বলছি। তো আমার শরীরটা তো একটু ডাউন আছে, তো মাথাটা না, এমনি আমি কানে কম শুনি, কিন্তু এই ধরনের জিনিসগুলো না আমার কানে খুব চলে আসে। তো এটা জার্নি, এগুলো আমরা বুঝতে পারি না, এগুলোও গন্তব্য। আমি ওখানে বসে বসেই না ভাবছি যে না, আমি ভয়ের আমি আমার মানে ভয়লেস, ফিয়ারলেস ওই গন্তব্যে আমাকে থাকতে হবে, আমাকে পৌঁছতে হবে আজকে। কেননা আমাকে জীবন একটা চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে, যে ঠিক ওই রকম একটা গলার আওয়াজ, ও ফোনে কারোর সাথে কথা বলছে আর ওই গলাটা বেরোচ্ছে। আমার ভেতরে একটা অলরেডি একটা প্যালপিটেশন শুরু হয়েছে, কারণ ওটার সঙ্গে সঙ্গে আরও কিছু থাকে, মানে ও কিছু কিছু সিগন্যালস থাকে। তো আমি নিজেকে আগে বললাম, ওই যে গন্তব্য ছুড়ে দেয়, আমরা বুঝতে পারি না, তো তাই আমরা কজও বুঝতে পারি না। তো ওখানে বেতে চেয়ারে বসে বসেই ভাবলাম যে আমাকে এই মুহূর্তে আমাকে মানে আমার এই ফিয়ারলেস কন্ডিশনে পৌঁছাতে হবে। যে ফিয়ারফুল, আমার ভিতরে একটা ভয় কাজ করছে, ওই ফিয়ারফুল থেকে আমাকে জাম্প দিয়ে, বা ঠিক আছে স্লো গেলাম, বা যাই হোক, আমাকে মানসিকভাবে ওই ফিয়ারলেস, যে না আমাকে আমাকে ভয় পেলে চলবে না। ওটা বিশ্বাস করো, আমি যখন এলাম ও ঘর থেকে 10 পা হবে আমার ভিতরের ঘরে, যেখানে প্রসেনজিৎ কাজ করছে, এসে দাঁড়ালাম। আগে হলে আমি দরজা খুলে ঢুকতেও পারতাম না, মানে এটা আমার একদম ফোবিয়া মতো। যারা আমায় জানে তারা জানে। তো এই প্রসেনজিতের ভয় নিয়ে না প্রচুর গল্প আছে। তো মানে প্রসেনজিতের এই রাগ থেকে আমার ভয় পাওয়া নিয়ে, তো এগুলো সব জার্নি। তো ওই গন্তব্যে আমি কিন্তু অলরেডি পৌঁছে তারপর আমি এসেছি। আমার মানসিকভাবে ওই ডেস্টিনেশন আমার ডাউটলেস ডিজায়ার, যে আমি ওই কজটা করবো। ডাউটলেস ডিজায়ারটা হচ্ছে আমার কজ, আমি ভয় পাবো না। আমি কেন ভয় পাবো? আমি ভয় পাবো না। আমি ওই গন্তব্যে পৌঁছে আমি দরজা খুলে যখন ঢুকলাম, কি হলো, আমার দিকে তাকালো এরকম করে, কি হলো, বললাম যে কারোর সাথে কথা বলছিলে, গরম গরম হচ্ছিল। কই না তো, আমি তো এমনি কথা বলছিলাম, নর্মাল কথা বলছিলাম। তো বুঝলাম না, মানে কিছু মানে বুঝলাম না সত্যি কথা। কিন্তু আমি অলরেডি ওই গন্তব্য, আমি আর ভয়টা আর পেলাম না। তো পরে যখন আমরা কথা বলছিলাম, ওকে ঘটনাটা বললাম যে জানো, ও বাড়ির নাম বাবুন। আমি বললাম, বাবুন জানো, আগে সেই মনে আছে, ও তো জানে আমার ভয়ের এরিয়াগুলো। তো আমি বললাম, জানো আজকে আবার ওরকম একটা ছ্যাঁকা দিচ্ছিল ভয়ের। আমি নিজেকে, আমার জীবন শিক্ষক হয়ে না আমাকে শিখিয়েছে বারবার, আমাকে ফিয়ারফুল আমি থাকলে হবে না, আমাকে ফিয়ারফুল থেকে ফিয়ারলেস ওই জায়গাটায় আমায় পৌঁছতে হবে। আমরা বুঝতে পারি না আসলে। যেই মুহূর্তে আমি ডিসিশন নিয়ে নিলাম না, সঙ্গে সঙ্গে
ওই প্রোটেকশন আসে, বিভিন্ন রকম ঘটনা এরকম আছে। তো এগুলো আমার জীবন আমাকে শিখিয়েছে। তো যাই হোক, সেটাই আমি বলছি যে জীবনের মতো বড় শিক্ষক এই সময় কিন্তু কোনো পড়াশোনা কাজে দেয় না এখানে। তার জন্য বলছে যে শিক্ষক যে কোথা থেকে 10 ডাইরেকশন থেকে আসবে, তোমাকে কিছু শিখিয়ে যাবে। ছোটবেলায় মা শিক্ষক, মা সারা জীবন শিক্ষক, মানে বাবা মা সারা জীবন শিক্ষক। কিন্তু আমি বলছি যে ঈশ্বর ওইভাবেই সাজান ছোটবেলায়, তারপরে গুরু আমাদের যখন পড়াশোনা হয়, তারপরে জীবন অনেক মানুষকে পাঠায়। বস কখনো শিক্ষক হয়, কখনো প্রচুর, ইভেন আমার মানে বলছি মানে এরকম প্রচুর মানে ক্যারেক্টার্স জীবনে আসে যারা কিছু না কিছু, গীতাতেও এরকম বলা আছে না, যে আমি গল্পটা শেয়ারও করেছি, আজকে আর বাড়াচ্ছি না। তো শিক্ষক শিক্ষক কখন আসবে, বিভিন্ন রকমভাবে শিক্ষক, বিভিন্ন চেহারায় শিক্ষক আসবে। যখন আমার ওই ডাউটলেস ডিজায়ার থাকে যে আমি গন্তব্যে পৌঁছতাম, আমি যদি বসে থাকি দূর এইভাবেই শিক্ষকও আসবে না, গন্তব্যে পৌঁছানোও হবে না, কেননা শিক্ষকই গন্তব্যের দিকে আমাকে ঠেলে দেবে বা আমাকে ওই শেখাবে যেভাবে যাবে, কেননা রাস্তার অভাব নেই, রাস্তা প্রচুর আছে। আমাকে ওই ওই ইচ্ছাটা আমাকে এমনি এমনি দেবে না, এমনি এমনি আসে না। তো একটা ঘটনা তোমাদের বলি, আমার জীবনে এরকম ঝুলি ভর্তি ঘটনা। তো একবারের কথা বলছি, আমি এক্স্যাক্টলি মনে নেই, 30 বছর আগে প্রায়, এখন আমার 30 না 32 বছর আগের কথা, যখন আমি ইয়েতে থাকতাম, আসামে থাকতাম, আপার আসাম, ওই ডিব্রুগড়ে। তো একবার এরকম প্রসেনজিৎ সবসময় বাইরে বাইরে থাকতো ওর কাজের ইয়েতে। তো ওর বস আসছে এবং ও 3 দিনের জন্য যাচ্ছে, 2 দিন কাজ করবে, 1 দিন ওর অফ থাকবে। ও আমাকে বললো যে চলো তোমাকে একটু ঘুরিয়ে নিয়ে আসি। তো আমরা গুয়াহাটি যাব, দিয়ে এবার গুয়াহাটিতে থাকবো, 2 দিন ব্যস্ত থাকবে। তো আমাকে 2 দিন হোটেলেই থাকতে হবে। আর সন্ধ্যেবেলায় এসে হয়তো আমরা সামনেটা একটু ঘুরলাম টুরলাম, পরের দিন মানে 3rd ডেতে আমরা একটু বেড়াবো টেরাবো, তারপর রাত্রিবেলা আমরা ওই নাইট সুপার ধরে আমরা ফিরে আসবো। তা খুব খুশি আমি, মারাত্মক খুশি। আর তখন একদম মানে চাইল্ড লাইক ছিলাম, মানে 22-23 বছরের মেয়ে। এখনকার মেয়েরা অনেক স্মার্ট, আমরা একেবারে মানে ক্যাবলা যাকে বলে। তো যাই হোক, প্রসেনজিৎ আমাকে আগে বলেই দিয়েছিল যে বেশি জামা কাপড় কিন্তু নেবে না, ওরমভাবে আমরা তো কোথাও ওরম যাবো না, অল্প কিছু, মানে 2 দিন থাকবার একটা ম্যাক্সি বা ওরকম নিয়ে যাবে এরকম। তো গুয়াহাটিতে একটা হোটেলে, যেখানে প্রসেনজিৎ ওঠে, মানে ওঠে বলতে সব সময় ওখানে যেতেই হয়। আর তখন না ওই এখন যেরকম 5 স্টার বা ওরকম একটা এক্সপ্যান্ড করে মানুষের লাইফ, তখন নর্মাল হোটেল ছিল। তো এসি রুমও ছিল না। আমি এখন যখন ভাবি তখন আমার মানে অন্যরকম লাগে, জীবনের একদম প্রথম দিকে। তো হোটেলটা এমনি ভালো। আর ওখানে ও উঠতো কেন, কারণ ওখানে বেশিরভাগই বাঙালি, মানে গুয়াহাটিতে এমনিই খুব বাঙালি, প্লাস ওই হোটেলটাতে মানে মালিক বাঙালি, প্লাস ছেলেরাও যারা কাজ টাজ করে অনেকেই বাঙালি। তো গেছি, আর তখন আমি একটু ভীতু মতো ছিলাম, মানে মা বাবার আঁচল ছেড়ে সবে যাওয়া। তো ওখানে আমাকে রেখে প্রসেনজিৎ, আমাকে তো এমন তো না প্রসেনজিৎ বলেনি, আমাকে তো বলেইছে। আমরা ওখানে নাইট সুপারে করে ডিব্রুগড় থেকে আমরা গুয়াহাটি মানে সারা রাত জার্নি করে পৌঁছেছি। পৌঁছে ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করেনি প্রসেনজিৎ, দেরি হয়ে যাবে, কেননা ও অফিসে খেয়ে নেবে, গুয়াহাটিতে ওদের অফিস, ওখানে ও খেয়ে নেবে। আমাকে বলে গেল যে তোমাকে নিচে বলা আছে, ওই ঘর থেকে ফোন করে, ওই সেই আমার এখন অতটা মনে নেই, না ঘরে বোধহয় ফোন ছিল, আমি ঠিক এক্স্যাক্টলি মনে করতে পারছি না। মোটমাট আমাকে বলে গেল যে তুমি কিন্তু তোমার খাবারটা আনিয়ে নেবে, আমার নিচে বলা আছে। সব চেনাশোনা, ও সবসময় যাওয়া আসা করে। তো যখন ইয়ে করলো, ও বেরিয়ে গেল, তারপরে এক্স্যাক্টলি মনে নেই, মোটমাট 2টো ছেলেকে দেখে না, জানি না কেন, এখন ভাবলে, এখন তো অনেকটা বয়স হয়েছে, আমার চেঞ্জ হয়ে গেছে মানে ভাবনাগুলো। 2টো ছেলেকে দেখে না, এটা আমাদের ইনটিউশন কাজ করে মেয়েদের, ওই 2টো ছেলেই বারবার আসছে। কেননা আমরা ওখানে পৌঁছে আমরা চা খেয়েছিলাম, তো চায়ের ইয়েগুলো না ঠিক রুমের বাইরেই রাখতে হয়। তো আমি যখন গেছি রাখতে, তখন ওই 2টো ছেলে ওখানে দাঁড়িয়ে কথা বলছে, দেখছে আমাকে, নিজেদের মধ্যে কি বলছে এরকম। তো ভিতরে একটা কাজ করছিল। তো যাই হোক, প্রসেনজিৎ বেরিয়ে গেছে, আমি কিন্তু ব্রেকফাস্ট করিনি। তো প্রসেনজিৎ যখন বেরিয়ে যায় তখন কটা বাজে, 10টা সাড়ে 10টা এরকম সময়, ও দৌড়াতে বেরিয়ে গেছে। হ্যাঁ ফোন ছিল মনে আছে, ফোন ছিল।
তো যাই হোক, তারপরে বেরিয়ে গেছে। এইবারে রাত্রির দিনের বেলা আমার এক্স্যাক্টলি মনে করতে পারছি না। তো তারপরে ওই মাঝখানে ওই ব্রেকফাস্ট ওই সময়টা করার সময় আমি ব্যাগ হাতিয়ে আমি দেখলাম যে কি কি আছে। আমি কিছু খাবার নিয়ে গিয়েছিলাম, একটু বিস্কিট নিয়ে গেছিলাম, একটু চিপস নিয়ে গেছিলাম। তো ওইখানে বসে বসে না উল্টো দিকেই একটা দরগা মতো, যেখানে আমার যে বেডটা যেখানে, তার পাশে একটা বড় জানলা, আর জানলা দিয়ে বিস্কিট খেতে খেতে এখনো মনে পড়ে না ওই উম্পুটার জন্য মায়া লাগে। এখনকার উম্পুটা ওই উম্পু না। আমি মজা করে বলি ওই উম্পুটাকে আমি মানে ফটো তুলে গলায় মালা চড়িয়ে দিয়েছি। ওই উম্পু আর এখন নেই, ও মরে গেছে, ওই উম্পুটা আর নেই। ওখানে বসে বসে না আমি ওই বিস্কিট খেলাম। তখন না ছিল মোবাইল, না ছিল একটা খাতা ছিল। ওই বসে বসে লিখছি, আর দূরে ওই দরগা দেখছি, লোকজন ঢুকছে দরগায়, ওর দেখছি। তারপর মনে আছে ঘন্টা দেড়েক পরে আলো চলে গেল, ফ্যান চলে গেল। বসেই আছি। ব্রেকফাস্ট করিনি, ওগুলো হয়ে গেছে। দুপুরবেলা 1:30 যখন বাজে, তখন দরজায় ঠক 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 আওয়াজ। তো জানি না কেন ভয় পেলাম। তো একদম খালি শুনশান। আর ওই হোটেলটায় না কোনো ফ্যামিলি আর স্যার যায় না। এই যারা কাজ মানে অফিসিয়াল কাজে আসে তাদের সব রুম বুক করা থাকে, তারা বেশিরভাগই চলে যায়। করিডোরটা না একদম খালি। যখন প্রসেনজিৎ বেরোচ্ছিল তখন দেখছিলাম, মানে একটা বিরাট করিডর, ওই দিকে সেই একটা স্টোর রুম মতো রাখা, মানে স্টোর রুমের সব জিনিসপত্র রাখা, একটু পুরো না শুনশান একেবারে। আমার জানি না কেন ভয়টা আমার চিরদিনই খুব বেশি। ভয় থেকে আমি আর না ওরা ঠক 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 করে ওই আওয়াজটা আমাকে না হন্ট করছিল, যে আওয়াজটা। তো যাই হোক, ভয়ই পেলাম বা কিছু, ওই আওয়াজটা কিসের বুঝলাম না। তারপরে বেশ খানিকক্ষণ পরে ওই রুমের ফোনটা বেজে উঠলো। তো ফোনটা ধরলাম, নিচ থেকে বললো যে এরকম স্যার বলে গেছেন আপনি কি খাবেন আপনি বললে আমরা পাঠিয়ে দেবো। আনলাম যে না আমি এখন কিছু খাবো না। বললো লাঞ্চ কিছু করবেন না? আনলাম যে না, লাঞ্চ আমি কিছু করবো না। তো খেলাম না। ভেতরে একটা না ভয় কাজ করছে। তারপরে ওইখানেই বসেছিলাম, বসে আবার একটু ঘুমিয়েও পড়েছিলাম দুপুরবেলা, মানে 3টে সাড়ে 3টে যখন একটু ঘুমিয়েছি। আবার যখন ঘুম থেকে চোখটা খুলেছে না, তখন একদম একা, পেটে খিদে, খাইনি কিছু। মনে মনে ভাবছি, এখন তো সন্ধে হয়ে যাবে, কেন দুপুরটা খেলাম না। দুপুরটা যদি খেতাম খুব ভালো হতো। তো এরকম করতে করতে বেশ সন্ধে গড়ায়। যখন ঘুম থেকে আমার মার কথা ভীষণ মনে পড়ছে, আর দু চোখ ভেসে তখন খুব কাঁদতাম। মানে মন খারাপ হওয়া মানেই ভ্যাঁ ভ্যাঁ করে কাঁদতাম। আর মার কথা ভীষণ মনে হচ্ছে, যে মা মানে আমাদের কষ্ট হবে, মা ঝাঁপিয়ে পড়তো। তো মার কথা মনে করে কাঁদলাম, নিজে আবার চোখ টোক উঠলাম, উঠে আবার ওই দরগা দেখলাম। আস্তে আস্তে সূর্য অস্ত চলে গেল। তারপরে সব অন্ধকার, বাইরে টিপটিপ আলো জ্বলছে। আমি তো দিনের বেলা পৌঁছেছি, দেখিনি একটা গলি, সেই গলিটায় না দিনের বেলা আলো ছিল। এখন দেখছি অন্ধকার, আর দরগার যতটুকু আলো, ওই আলোটা বাইরে এসে পড়ছে। আর এবার আমার শুরু হলো অপেক্ষা প্রসেনজিতের জন্য। ঠিক 8টা সাড়ে 8টা নাগাদ আবার আলো চলে গেল। অদ্ভুত, জানি না। এখন মনে মনে ভাবি যে হোটেলটা ইনভার্টার জেনারেটর কিছু ছিল না, ছোট হোটেল। তো জানি না, আজ থেকে 30-32 বছর আগের কথা বলছি, তখন সিনারিও অন্যরকম ছিল। আবার আলো চলে গেল, আবার বাইরে টকটক টকটক আওয়াজ। আমি ভাবছি খুলবো কি, তখন অলরেডি রাত, মানে 7:30 8টা গুয়াহাটিতে, আর আজ থেকে কত বছর আগে বেশ রাত, দরজা তো খুলবো না। তো যাই হোক, পরে এখন যখন ভাবি না মজা লাগে, কিন্তু তখন আমি খুবই ভয় পেয়েছিলাম। তো যাই হোক, আবার 10-15 মিনিট পর ট্রিং ট্রিং করে ফোন বাজছে, নিচ থেকে ভদ্রলোক। আবার এখন যখন ভাবি 2 আর 2 4 করি, ওনার বোধহয় আমাকে দেখে মায়া হয়েছিল, যে খায়নি মহিলা এরকম। তো আমাকে বলছে যে এরকম স্যার ফোন করেছিলেন, স্যারের ফিরতে দেরি হবে, আপনি একটু খাবার এখন না। আমি এখন খাবো না কিছু, তো অন্তত মোমবাতিটা পাঠিয়ে দিই, মোমবাতিটা নিয়ে নিন। কথা বলছি যে মোমবাতিটা কি করব, মোমবাতি আনতে গেলে দরজা খুলতে হবে, ওই ছেলেগুলোই তো ঢুকবে আবার। তো বলতে বলতে ঈশ্বরের কৃপা, আলো চলে এলো। তো তারপরে প্রসেনজিৎ ফিরলো তখন অনেক রাত, বসেই আছি হা করে, কিছু করার নেই। এই বসে বসে লিখছি, ছোটবেলার কথা মনে হচ্ছে, মায়ের কথা মনে হচ্ছে, এইসব মনে করতে করতে পুরো দিনটাও কেটে গেল। এবং তারপরে তো প্রসেনজিৎ ফিরলো।
তারপরে আমরা খাওয়া দাওয়া করলাম সারাদিন। নিচ থেকে বলে দিয়েছে, আবার আমি হয়তো বলতাম না, নিচ থেকে বলে যে ম্যাডাম কিন্তু কিছু খায়নি। তো যাই হোক, প্রসেনজিৎ নিজেও তো ছোট, প্রসেনজিৎ তখন মাত্র আমার থেকে বললাম তো 1-1.5 বছরের বড়। খাওনি কেন, খেচর খেচর করলো একটু। আমি থাক, কিছু হবে না। আমার ব্যাগে চিপস টিপস ছিল, ঠেঙ্গা ছিল, চিপস আর বিস্কিট ছিল। আমি ব্রেকফাস্টে বসে খেয়ে নিয়েছি, মানে সকালে খেয়ে নিয়েছি। বিশ্বাস করো, জীবন এমন না। আর আমার ভিতরে ওইগুলো খুব আছে, আমার খুব ইচ্ছে মানে রোজ রোজ গন্তব্যে পৌঁছানোর। তো পরের দিন যখন আবার ছিলাম, আবার তো প্রসেনজিৎ বেরোবে, আবার তো সেমই হবে, আবার সেম হবে। আমার প্রসেনজিৎ তখন বললো একটা কাজ করি, আমি তো আজকে আরও সকাল, যেই বলেছে আরও সকালে বেরোম, ভিতরটা না মোচড় দিয়ে উঠেছে। সারাদিন একা বসে থাকবো, ইস কেন এলাম, ইস এরম মনে মনে ভাবছিলাম। তারপর ভাবছিলাম ওখানে থেকেই বা কী করতাম, তাও তো এখানে অন্তত প্রসেনজিৎকে একটু দেখবো। একদম ছোট ছিল, অন্যরকম পরিবেশ ছিল। তা প্রসেনজিৎ বললো তাহলে একটা কাজ করি, ইয়ে করি, একটুখানি তোমাকে এখনই তোমার জন্য একটু খাবার দাবার বলে যাই, অন্তত 10 থাকবে এখন থাকা দেওয়া, তুমি তোমার মতো 11টা 11:30 নাগাদ তুমি খেয়ে নেবে, লাঞ্চও হয়ে যাবে। আমি বললাম যে না এখন করবে না, আমি কিছু হবে না, আজকে আর ভয় পাবো না, আজকে আমি ইয়ে করবো। তো পরের দিন আমি খুব খুশি যে পরের দিন তো আমরা বেরিয়ে যাব নাইট সুপারে। পরের দিন সারাদিন প্রসেনজিতের কাজ নিয়ে আমরা একসাথে থাকবো। ভাবলে না সত্যি খুব অবাক লাগে। এখন আমি বলতে বলতে আবার ভিতরে ওই একটা, কিন্তু বললাম না আমার গন্তব্যে পৌঁছানোর একটা ভীষণ টেন্ডেন্সি, ওই লাইফে আমি ওই লাইফ স্টেটে আমি যাব না। তোমাদের সাথে বলতে বলতেও বলছি আমি যাব না ওই লাইফ স্টেটে। আমি জাস্ট গল্পটা শেয়ার করছি যে সব সম্ভব, মানুষ চাইলে সব সম্ভব। তো সারাদিন বেশ মজায় মজায় আজকে উকি মেরে মানে ফোনে বললাম খাবার দিয়ে যেতে, ওরা খাবার দিয়ে গেল। এখনও মনে পড়ে একটা অদ্ভুত পাঁপড় ভাজা দিয়েছিল, খুব ভালো লেগেছিলো পাঁপড় ভাজা, ডাল, তারপরে একটা সবজি, মাছের ঝোল, রুই মাছটা মানে এত ভেজেছে না, বেঁকে গেছে রুই মাছটা। তো যাই হোক, ওই পেট ভরে খেলাম, খেয়ে দুপুরে ঘুমালাম। আর বাইরেটা টুকি মেরে বাইরে প্লেটটা আবার রেখে দিয়ে যেতে বললো। ছেলেগুলো খুব ভালো, ছেলেগুলো কোনো অসুবিধা নেই। আমিই ভুল ভেবেছিলাম, আমিই জাজ করেছিলাম। জীবন আমাকে শেখালো যে এরমভাবে জাজ করতে নেই, সবাই খারাপ হয় না। তো যাই হোক, ছেলেগুলো খুব ভদ্র সুন্দর। আমাকে বললো যাওয়ার সময় দিদি, বৌদি বললো, বৌদি গেটে খাওয়া হয়ে গেলে আপনি প্লেটটা খালি বাইরে রেখে দেবেন। তো যাই হোক, আবার সে সন্ধ্যেবেলা আলো গেল, কিন্তু মনের মধ্যে আলো গেলে কি হবে, আবার সে সারাদিন দরগার দিকে হাঁ করে তাকিয়ে বসে থাকলাম, মায়ের কথা ভাবলাম, তারপরে লিখলাম, কবিতা লিখলাম। কত যে কবিতা লিখেছি আর কত হারিয়ে ফেলেছি। আর অপেক্ষা করছিলাম, আজকে তো প্রসেনজিৎ ফিরবে। ছোট ছিলাম, কালকে বেশ আমাকে গুয়াহাটিতে একটা চিড়িয়াখানা আছে, শুনেছি, যাইনি, শুনেছি। তো বলবো প্রসেনজিৎকে, আমি তো চিড়িয়াখানায় যেতে ভীষণ ভালোবাসি, তো নিয়ে যেতে বলবো। তো ও ভগবান, রাত্রি 9টা 9:30 সময় ফোন এলো যে একটু নিচে আসুন, স্যার ফোন করেছেন। তো গেলাম নিচে। আমার এক্স্যাক্টলি এখন মনে করতে পারছি না, মোটমাট প্রসেনজিৎ ফিরবে না রাতে, বোঝো। তো রাতে ফিরবে না, পরদিন ফিরবে। মানে ওখান থেকে বসের সাথে কোথাও একটা যেতে হয়েছে, যেখানে অনেক ঘটনা, যে বাসটা ওদের যাবে সেই বাসটার অ্যাক্সিডেন্ট হয়েছে। মোটমাট ও ফিরতে পারবে না। আমার এক্স্যাক্টলি মনে নেই, মানে ডেভেলপ করে যাচ্ছে ঘটনাগুলো, তাই এখানে আমি শেষ করি। মানে প্রচুর ঘটনা জীবনে। তো যাই হোক, বুঝলাম যেখানে ঠাকুরের কৃপায় কোনো ভয় নেই, ভদ্রলোক ভালো, ছেলেগুলো ভালো, খালি একটু আনইজি আনক্যানি লাগছিল আজকে এরম বলছি, কিন্তু ভিতরে আমার মারাত্মক ভয়। তো আলো টালো জেলে রাত্রিবেলা অনেক রাত অবধি জেগে, তারপর কখন ঘুমিয়ে পড়েছি। সকালবেলা প্রসেনজিৎ এলো, তারপরে আমরা এদিক ওদিক একটু গেছিলাম, তারপর তো ফিরে এলাম। কিন্তু এই যে ঘটনাগুলো বলছি, এই ঘটনাগুলো না আমাকে অনেক কিছু শিখিয়ে দিয়ে গেছে। যেরকম নিজের উপর আগে না ভীষণ মায়া হতো, মানে খুব কষ্ট একটা, বা নিজের লাইফটাকে আহারে এরকম একটা ছিল। তো সেই ধার থেকে না বেরিয়ে এসছি। আমার জীবন আমাকে শিখিয়ে দিয়েছে যে নিজেকে স্ট্রং হতে হবে, এনি কাইন্ড অফ টাইম, এনি কাইন্ড অফ অ্যাটমসফিয়ার, মানে নিজেকে শক্ত হতে হবে সবসময়। মানে আমাকে তো প্রসেনজিৎকেও যা ভগবান হাত পা দিয়েছে, আমাকেও তো তাই দিয়েছে ভগবান। প্রসেনজিৎ পড়াশোনা করেছে, আমিও তো পড়াশোনা করেছি। তো তো সেই দিনই হয়নি, কিন্তু ওই ঘটনাগুলো আমাকে না বহু জিনিস শিখিয়ে দিয়ে গেছে। আর তোমরা শুনলে অবাক হবে, এই ঘটনাগুলো
দিয়ে মানুষকে আমি যে কত কিছু শিখিয়েছি অন্য নামে। আজকে আমি আমার ঘটনা বললাম, এতদিন আমি না এগুলো অন্য নামে, অন্য মহিলা, অন্য তার নাম, অ্যাজ ইফ তার নতুন বিয়ে হয়েছে, তার গল্প বলে বলে আসলে আমারই চরিত্রগুলো ওভাবে বলে মানুষকে শেখাতাম যে কিভাবে কিভাবে ভয় না পেয়ে কিভাবে প্রোটেকশন পেয়েছে, কিভাবে প্রত্যেকটা হোটেলের মানুষগুলো তো খারাপও হতে পারতো। একা একা ছিলাম, রাত্রিবেলা যদি ধাক্কা দিত এসে ঘর দরজা ধাক্কা দিতাম, ভয় পেতাম আমি, কিচ্ছু না, এত ভালো ওরা প্রত্যেকে। যে আরও এরকম প্রচুর ঘটনা আছে তোমাদের বলবো। একবার দিল্লি যাওয়ার একটা ঘটনা আছে। জীবন হচ্ছে মানে আমি কেউ যদি আমাকে সবসময় মানে একদম আমৃত্যু বা জীবনের শেষ দিন অবধি বলবো যে জীবনের কাছে আমি মানে আমার মাথাটা নত হয়ে আসে। যে আমি তো আগে বুঝতাম না, যে ভাবতাম যে আমার এত সমস্যা কেন। তো এখন ভাবি ওই সমস্যাগুলো এসেছিল বলে আমি নিজেকে ট্রেন করেছি, প্লাস এই সমস্যাগুলো দিয়ে আমি কত মানুষকে শেখাতে পেরেছি। আজকে যদি নিজের সমস্যাগুলো না থাকতো, টিপিক্যাল হতো লাইফ, তাহলে সেখানেও তো জানতাম না যে কোন পরিস্থিতিতে কি করতে হয়। তো এখন যখন মাম্মামকে আমি বলি যে মাম্মাম ভীষণ বাইরে যায়, ওকে কাজের ইয়েতে বাইরে যেতে হয়, আমি আমার ঘটনাগুলো বলি। ওকে তো এটা বলতে পারবো না তুই এটা করবে না, ওটা করবে না, আমি নেভার কোনোদিনও বলিনি এরকম করবেন না। আমি বলতাম জানো আমার কাছে এত অভিজ্ঞতা না, আমি ওকে বলি জানিস মা এরকম একবার গেছিলাম, এরকম হয়েছিল। ও তখন না ঠিক বোঝে যে মা কি বলতে চাইছে। ও আচ্ছা তাহলে এরকম হলে এরকম করবে। হ্যাঁ, যে কখনো দরজাটা খুলে পিছন ফিরে কিছু করবি না, যা কিছু করবি হাতে নিয়ে দরজা খুলে কথা, পিছন ফিরে দরজাটা খোল, এরকম। মানে আমার জীবন আমাকে এগুলো শিখিয়ে দিয়েছে। তো সেটাই বলছি যে আমার কাছে ওই ভালো থাকা, রোজ কিছু শেখা একটা গন্তব্য। তো সেটা যখন মানে শিখে গেলাম যে না আমি থাকবো না, আমি গন্তব্যে পৌঁছবো। ঈশ্বর আমাকে কাউকে না কাউকে পাঠিয়ে আমাকে কিছু না কিছু শিখিয়ে দিয়েছে। তো গুরু পাইয়ে দিয়েছে, বলছে না গুরু এফেক্ট, এই দেখো বলেই ফেললাম। গুরু মানে একটা সময় বলতাম ঠাকুরকে দেখতে পাইনি, যে এমন একজন কাউকে পেতাম, দেখলে আমি কোনোদিনও বলিনি, আজকে বলছি, এমন একজন যার সাথে আমি একটু কথা বলতে। পরবর্তীকালে আমার তো আবার দীক্ষা হলো, আবার নতুন করে আমি শুরু করলাম। তো সেখানে হয়তো আমি আমার গুরুকে দেখতে পাইনি, কিন্তু গুরুর রেগুলার আপডেটস সেগুলো পড়তে যেন মনে হচ্ছে সচক্ষে। তো সেটাই বলছি যে গন্তব্য মানে সড়ক এবং শিক্ষক দুটোই মানে পেতে গেলে মারাত্মক। ইট ইজ নট ইজি। মানে বললাম না, গুরুও রেডি থাকে এবং সড়কও রেডি থাকে, আমরা পাই না, সবাই পায় না। যাদের ওই ডাউটলেস ডিজায়ার আছে, ওটা যদি আমি করতে পারি, মানুষকে না খুঁচিয়ে, মানুষকে না বিরক্ত করে, যে যেরকম আছে থাক না বাবা, থাক না। যে খুব খারাপ হলো তখন আমরা প্রার্থনা করলাম, সেটা আলাদা কথা। কিন্তু নিজের যদি গন্তব্য পৌঁছানোর এবং অনেকগুলো মানুষকে গন্তব্য দিয়ে নিয়ে যাওয়ার একটা টেন্ডেন্সি থাকে, তাহলে ওই শিক্ষকও পেয়ে যাব, সড়কও পেয়ে যাব। তো সেখানে আমার মনে হয় যে কোথাও যেন মনে হয় একটু মাঝে মাঝে নিজেরও তো আরও ওই কজ করার একটা, যে যেন মনে হয় গুরু রেডি। মানে আমার প্রতিটি মুহূর্তে আমার শত শিক্ষক আমাকে কিছু না কিছু শিখিয়ে দিয়ে যাচ্ছে, আর রাস্তা তো রেডিই থাকে, শুধু রাস্তাগুলো দিয়ে আমাদের মুভ করতে হবে। তো এইটাই বললাম আজকে তোমাদের। খুব ভালো থেকো তোমরা সবাই। আর একদম মানে নিজের ওই সবসময় ওইটা রাখা, যে আমি গতকাল যা ভালো ছিলাম তাতে কি হয়েছে, আমি আজকে আরও ভালো হব। তো সেইটা যদি আমি রাখতে পারি, তাহলে আমার মনে হয় গুরুরও অভাব হবে না, আর সড়কেরও অভাব হবে না। তো ভালো থেকো তোমরা সবাই, আর যে যেখানে আছো কজে থেকো।